আমি মুসাম্মদ সাইমা সুলতানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের জন্য পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের সেকেন্ড লেকচার এটা আমার। গত ক্লাসে আমরা বোর মডেলের সীমাবদ্ধতা পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব বোর মডেল অনুসারে স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ এবং ইলেকট্রনের শক্তির রাশিমালা। আচ্ছা, এখানে অনেক প্রতিপাদন আছে, তোমরা বইটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে। প্রতিপাদনগুলো খুব সহজ, যার কারণে আমি আর দেখাচ্ছি না, আমি শুধু সমীকরণগুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা দেখো, বোর মডেল অনুসারে আমরা কী বের করব? স্থায়ী কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই ধরে নেই যে একটি পরমাণু নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন রয়েছে। কতগুলো প্রোটন রয়েছে? জেড সংখ্যক প্রোটন রয়েছে এবং তার চারদিকে এনতম কক্ষের একটি ইলেকট্রন Vn সমদ্রুতিতে Rn ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে একটি পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো ঘুরছে, nতম কক্ষের একটা ইলেকট্রন নিয়ে যদি আমরা কাজ করি, সেই ইলেকট্রনের বেগ যদি হয় Vn এবং সেই ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ যদি হয় Rn, তাহলে nতম কক্ষপথে ইলেকট্রনটা যে ব্যাগে ঘুরছে সেই ব্যাগের সমীকরণটা কেমন হবে? ইলেকট্রনটা nতম কক্ষপথে অবস্থিত একটা ইলেকট্রন যে ব্যাগে ঘুরছে সেই ব্যাগটাকে যদি আমরা বলি Vn, সে Vn হচ্ছে E/√4πε0mRn। এখানে দেখো নতুন নতুন কিছু রাশি আছে। E হচ্ছে ইলেকট্রনের আধান, আর m হচ্ছে ইলেকট্রনের ভর, আর n হচ্ছে nতম কক্ষপথের ব্যাসার্ধ। অর্থাৎ ইলেকট্রনটা যে কক্ষপথে থেকে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আমাদের Rn। আচ্ছা, তোমরা ইলেকট্রনের ভর, ইলেকট্রনের আধান এগুলো জানো। এরপরে দেখো, ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ Rn, nতম কক্ষপথে যদি সে ঘুরে তাহলে nতম কক্ষপথের ব্যাসার্ধ Rn হবে n²h²ε0/πm²। এখানে n কি? কক্ষপথের সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, ε0 হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা, আর m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের আধান। আচ্ছা, nতম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে সেই ইলেকট্রনটার মোট শক্তি কত হবে? মোট শক্তি হবে En = -me²/8n²h²ε0²। এখানে আমরা সবগুলো রাশি সম্পর্কে জানি। m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের আধান, n হচ্ছে কোয়ান্টাম সংখ্যা বা কক্ষপথ নাম্বার, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর ε0 হচ্ছে শূন্য স্থানের ভেদনযোগ্যতা, যার মান হচ্ছে 8.854 × 10⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এখন এই যে তিনটা সমীকরণ পড়লাম, এই তিনটা সমীকরণ ব্যবহার করে আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ এবং শক্তি নির্ণয় করব। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের সমীকরণ বের করার জন্য আমরা nতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ নিয়ে কাজ শুরু করব। nতম কক্ষপথের ব্যাসার্ধ ছিল Rn = n²h²ε0/πm²। হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু পারমাণবিক সংখ্যা z এর মান 1, তাহলে আমরা বলবো 1 নম্বর কক্ষপথে হাইড্রোজেন পরমাণু থাকবে, তার ইলেকট্রনটা থাকবে 1 নম্বর কক্ষপথে। তাহলে এই n এর মান যদি 1 বসিয়ে দেই, বাকি সবগুলো তো কনস্ট্যান্ট, h, ε0, m, e, পাই সব কনস্ট্যান্ট। তাহলে আমরা হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ পাবো R1, n এর মান 1 বসাচ্ছি,
এইচ স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। এখানে দেখো প্রত্যেকের মান আমার জানা, এইচ এর মান জানা, এপসিলন নটের মান জানা, পায়ের মান জানা, এম এর মান জানা, ই এর মান জানা। সবগুলা মান বসাইলে আমরা পাবো এরকম একটা মান পাবো 0.53 ইন্টু 10⁻10 মিটার। এটা তোমরা করে দেখবে অবশ্যই। আচ্ছা, এরপরে যদি আমরা এটাকে অ্যাংস্ট্রমে নিয়ে যাই, আমরা জানি 1 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 10⁻10 মিটার। তাহলে আমার হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের মান হবে 0.53 অ্যাংস্ট্রম। খেয়াল করো, এটাকে আমি এনট দ্বারা প্রকাশ করলাম। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধকে R1 অথবা স্মল এনট দুটো দ্বারাই প্রকাশ করা যায়। এখন একটু খেয়াল করো, এই যে দুটো সমীকরণ, এই দুটো সমীকরণ থেকে আমরা এই যে এইটুকুকে আমরা R1 বলতে পারি। তাহলে Rn সমান দাঁড়াবে n স্কোয়ার R1। কেন এরকম লিখছি আমরা জানি পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ নির্দিষ্ট বা ছিন্নায়িত। বোরের পরমাণু মডেলে আমরা পড়েছিলাম যে পরমাণুতে ইলেকট্রন যে কোনো কক্ষপথে অবস্থান করতে পারে না, একটি নির্দিষ্ট কক্ষপথে সে বিচরণ করে। তাহলে কক্ষপথের মান যে নির্দিষ্ট বা ছিন্নায়িত সেটা আমরা এই সমীকরণ থেকে বলতে পারি। যদি 1 নম্বর কক্ষপথে থাকে তাহলে R1 এর একটা মান আছে ফিক্স, দেখো, তাহলে 0.53 সমান 2 নম্বর কক্ষপথে থাকলে 0.53 অ্যাংস্ট্রমের দ্বিগুণ ব্যাসার্ধে সে চলবে। তার কক্ষপথের ব্যাসার্ধ হবে 0.53 অ্যাংস্ট্রমের 4 গুণ যদি 2 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা থাকে। 3 নম্বর কক্ষপথে যদি থাকে তাহলে হবে 9 গুণ। তাহলে দেখো, এই যে একটা মান R1, তার নির্দিষ্ট পূর্ণ সংখ্যক গুণিতক হচ্ছে Rn এর মান, অর্থাৎ nতম কক্ষপথের ব্যাসার্ধ হবে 0.53 অ্যাংস্ট্রমের পূর্ণ সংখ্যক গুণিতক, অর্থাৎ যে কোনো ব্যাসার্ধে বিচরণ করতে পারবে না, একটা নির্দিষ্ট ছিন্নায়িত কক্ষপথে সে বিচরণ করবে। এজন্যই আমরা বোরের পরমাণু মডেলে পড়েছিলাম পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথ নির্দিষ্ট থাকবে, অর্থাৎ ছিন্নায়িত থাকবে। সেটা আমরা এখান থেকে বলতে পারি যে কক্ষপথের ব্যাসার্ধ Rn হবে একটা নির্দিষ্ট মানের পূর্ণ সংখ্যক গুণিতক। n এর মান যদি 1 হয় 1 নম্বর কক্ষপথে যদি থাকে তাহলে এখানে R1 এর সমান, 2 নম্বর কক্ষপথে যদি থাকে তাহলে R1 এর 4 গুণ সমান, 3 নম্বর কক্ষপথে যদি থাকে R1 এর 9 গুণ সমান হবে তার কক্ষপথের ব্যাসার্ধের মান। আচ্ছা, এরপরে দেখো আমরা পড়ব হাইড্রোজেন পরমাণুর শক্তি স্তর বা শক্তি। আমরা দেখো nতম কক্ষপথের শক্তির একটা সমীকরণ পড়েছিলাম, আজকে শুরুতেই পড়েছিলাম এগুলো, যে nতম কক্ষপথের শক্তি En = -m(e⁴ ডিভাইডেড বাই 8n²h²ε0²। এখানে দেখো, যেহেতু হাইড্রোজেনের ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা হচ্ছে 1, n এর মান 1, তাহলে আমি এই যেখানে এই সমীকরণে n আছে সেখানে 1 বসিয়ে দিব। তাহলে E1 = -m(e⁴ ডিভাইডেড বাই 8 1² h² ε0², তার মানে 8h² ε0²। একটু খেয়াল করো, এখানে প্রত্যেকটা মান আমার জানা। m এর মান জানা, এটা ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি, ইলেকট্রনের আধান 1.6 × 10⁻19 কুলম, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34 জুল সেকেন্ড, এপসিলন নট হচ্ছে 8.854 × 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। সবগুলা মান বসালে আমরা এরকম একটা মান পাবো 2.17 × 10⁻18 জুল। জুল থেকে আবার দেখো আমরা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলাম। কীভাবে কনভার্ট করলাম? 1 ইলেকট্রন ভোল্টের মান আমার জানা, তাহলে এত জুল সমান যদি 1 ইলেকট্রন ভোল্ট হয়, এত জুল সমান কত, এটা দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা এরকম পাবো 13.6 ইলেকট্রন ভোল্ট। এই যে E1 এর মান পেলাম -13.6 ইলেকট্রন ভোল্ট, এটাকে বলা হয় হাইড্রোজেন পরমাণুর সর্বনিম্ন শক্তি স্তর, অর্থাৎ ভূমি অবস্থার শক্তি। এখন দেখো 1 নং এবং 2 নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এই যে এইটুকুকে যদি আমরা আলাদা করি তাহলে এখানে n² বাদ দিলে বাকিটা হচ্ছে, এই n²টাকে যদি আগে লিখি তাহলে এই বাকি অংশটাকে আমরা কি E1 বলতে পারবো। তাহলে En সমান হচ্ছে 1/n² E1। আবার খেয়াল করো, এই দুটো কম্বাইন্ড করে লিখেছি। এখানে n²টাকে যদি আমি বাইরে নিয়ে আসি
তাহলে 1/n² আর এখানে থাকছে m e⁴ ডিভাইডেড বাই 8h² এপসিলন নট স্কোয়ার, যেটাকে আমরা বলছি E1। তাহলে মাইনাস সহ পুরোটাকে যদি বলি E1, তাহলে এখানে থাকছে 1/n² ইন্টু E1। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে nতম কক্ষপথের শক্তি হবে হাইড্রোজেন পরমাণুর ভূমি অবস্থার শক্তির 1/n² গুণ। তাহলে যে কোনো সংখ্যক শক্তি হতে পারে না, শক্তির মান যে কোনো মান হতে পারে না, একটা নির্দিষ্ট মানের কক্ষপথের শক্তি হবে একটা নির্দিষ্ট মানের, অর্থাৎ চিহ্নায়িত। এটাই বলছি যে অর্থাৎ বিভিন্ন কক্ষপথের শক্তি নির্দিষ্ট। যেমন যদি 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন থাকে তাহলে আমার শক্তি হবে En = E1, E1 এর মানের সমান। 2 নম্বর কক্ষপথে যদি থাকে তাহলে হবে 1/4 ইন্টু E1, অর্থাৎ E1 এর মানের 1/4। অর্থাৎ বিভিন্ন কক্ষপথে যখন অবস্থিত হবে তখন শক্তিও হবে বিভিন্ন এবং শক্তির মানটা নির্দিষ্ট। যে কোনো মানের শক্তি অনুমোদিত নয়, অর্থাৎ শক্তি হবে চিহ্নায়িত বা ফিক্সড। আচ্ছা, এই যে আমরা পড়লাম, এই সমীকরণগুলো ব্যবহার করে আমাদেরকে কিছু সমাধান করতে হবে, কিছু গণিতের সমাধান করতে হবে, গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা দেখি যে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ইলেকট্রনীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। কী বের করতে বলছে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় ইলেকট্রনীয় কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। দ্বিতীয় ইলেকট্রনীয় কক্ষ, তাহলে n এর মান কত? 2। তাহলে n যখন 2 হবে তখন ব্যাসার্ধ বের করতে হবে। কিভাবে আমরা করব? তাহলে আমরা চলে যাব এই সমীকরণে, কারণ এটা nতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। তাহলে কক্ষপথ যদি দ্বিতীয় হয় তাহলে R2 = 2² h² এপসিলন নট ডিভাইডেড বাই πm(e²)। এটাও হতে পারে, এই সমীকরণ দিয়েও করতে পারি, অথবা আমি এই সমীকরণটা দিয়েও করতে পারি। এই যে এটা সহজ একবারে, তবে এটা না করে এটা করাই বেটার। এটা দিয়ে তোমরা করবে যে আমরা জানি Rn = n² h² এপসিলন নট ডিভাইডেড বাই πm(e²)। তারপরে সাইডে লিখে দিবে যে এখানে n = 2, প্রশ্নে দেওয়া আছে n = 2। h এর মান বসাবে 6.63 × 10⁻34 জুল সেকেন্ড। এপসিলন নটের মান বসাবে 8.854 × 10⁻12 কুলম স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। তা পায়ের মান বসাবে 3.1416। m হচ্ছে ইলেকট্রনের ভর 9.1 × 10⁻31 কেজি। ই হচ্ছে ইলেকট্রন আধান 1.6 × 10⁻19 কুলম। এই সবগুলো মান বসালে রেজাল্ট আসবে কত? দেওয়া আছে রেজাল্ট 2.1128 × 10⁻10 মিটার। হ্যাঁ, এই যে 2.1128 × 10⁻10 মিটার, এটা করবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর কোশ্চেনটা, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয় করো। তার মানে কোন সমীকরণ দিয়ে কাজ করতে হবে? দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি Vn যে সমীকরণ, সেই সমীকরণ নিয়ে কাজ করতে হবে এবং n এর মান হবে 2। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি আমি কোন সমীকরণ দিয়ে কাজ করবে। কোশ্চেনটা আবার একটু রিপিট করে নিচ্ছি, কোশ্চেনটা উঠায় নাও। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয় করো। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষে ইলেকট্রনের দ্রুতি নির্ণয় করো। আচ্ছা, তাহলে কোন সমীকরণ দিয়ে আমরা কাজ করব? আমরা এই যে Vn যে সমীকরণ, সেটা দিয়ে কাজ করব। n এর মান হবে 2। এখানে দেখো এই যে R2 তোমাকে আবার বের করে নিয়ে আসতে হবে। এখানে যে n এর মান আমরা 2 বসাই, তাহলে R2 মান কত? তাহলে R2 মান তুমি এখান থেকে পাবা, এখান থেকে তুমি R2 মান বের করে এখানে এনে বসাবা। 2টা সূত্র প্রয়োজন হবে। প্রথমে এই সূত্র দিয়ে কাজ করবা। আমরা জানি Rn = n² h² এপসিলন নট ডিভাইডেড বাই πm(e²)। তাহলে n এর মান 2 বসাও, n এর মান 2 বসাও, এগুলো সব মান তোমার জানা। এখান থেকে তুমি R2 মান পাবা। তারপরে আবার এটা সেকেন্ডে লিখবা, আমরা জানি Vn = এত, n = 2 হলে V2 = এত এত, এখানে R2 আসবে, R2 মান তুমি বসিয়ে দিবা।
যেটা বের করবা। তার মানে 2টা সূত্র প্রয়োজন হবে এই অঙ্কটা করার জন্য। ওকে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। এরপরে 12 তারিখে আমার একটা ক্লাস আছে, শিডিউল ক্লাস 11টায় সম্ভবত। তোমরা রুটিনটা দেখে নিবে। সেই রুটিন অনুযায়ী তোমাদের যে লাইভ ক্লাসের একটা পেজ আছে, ফেসবুক পেজ, সেই পেজে সবাই চলে আসবা। আমি লাইভে ক্লাস নিব। আর আজকে যা পড়ালাম তারপর থেকে পড়াবো, হ্যাঁ, এগুলো রিপিট করব না। সুতরাং আমার আগের লেকচারটাও দেখবা। এটা আমার সেকেন্ড লেকচার এই চ্যাপ্টারের উপর। তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখবা, ওইটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজে দেওয়া আছে। চাইলে হচ্ছে আমার ক্লাসের আগে তোমাদের ওই লাইভ যে পেজটা আছে ওখানে আমি আবার দিয়ে দিব। ঠিক আছে, ভালো থেকো। আল্লাহ হাফেজ।